এখন বাজে হচ্ছে সকাল 7:30 প্রায়। এই দেখুন, আমাদের কানাই এখনও ঘুম থেকে ওঠেনি। সবেমাত্র মন্দিরের পর্দাটা সরানো হয়েছে, গায়ের চাদর এখনও সে খোলেনি। ওই যে আমার গোপী এখনও ঘুমাচ্ছে। এত ঠান্ডা, দরজা জানলা খুলতে পারিনি এখনও। এদিকে সকাল হয়ে গেছে, আর ঘুমিয়ে থাকলে তো চলে না। ওই ঘরের মধ্যেই ঘোরাফেরা করছি, এখানে বসছি ওখানে বসছি, ডাক্তার সাহেবের সাথে গল্প করছি, এই করে বেড়াচ্ছি। দরজা জানলা এখনও খুলিনি, খুলতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা না। ডাক্তার সাহেব এসে ওদের সব ঘুম থেকে তুলবে, ওটা তার দায়িত্ব। এই যে মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই প্রচণ্ড ঠান্ডায় আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে ওই 8:40। তা কি বলে, আমি এখনও দরজা জানলা খুলিনি, জানেন তো। এই মাত্র দেখলাম মা সে কাঁপতে কাঁপতে এসছে, ঠাকুর থানে জল দিচ্ছে, লক্ষ্মীদি ঝাঁটাচ্ছে, তাই একটু এই জানলাটা খুলে দিয়েছিলাম। কিন্তু এত ঠান্ডা হাওয়া আসছে না যে আবার ভেজিয়ে দিয়েছি। একটুখানি সকালবেলায় উঠে দরজাটা খুলে দাঁড়াতে গেছিলাম, আর যাবে কোথায়, ঠান্ডা। সে যেন সে মানে বরফ মুখের মধ্যে চুনে মারছে, আইসা ঠান্ডা। তো যাই হোক, সকালবেলায় উঠে কি করি জানেন, ওই গিজারটাকে অন করে দিই। তাহলে কি হয়, গরম জলটা সবাই পেয়ে যায়। দুটো কাজ করি, এক যদি পাম্প চালানো থাকে তাহলে পাম্পটা চালিয়ে দিই, আর গিজারটাকে অন করে দিই। তো রান্নাঘরে আমি গরম জল কোথায় পাবো, তাই না? সেটাই তো সমস্যা। জলে হাত দিতে ইচ্ছে করছিল না, জানেন তো, এত ঠান্ডা। এদিকে গ্যাস চুলা টুলা না মুছলে তো আর কাজ শুরু করতে পারি না, বলুন। সারা রাত পড়ে থাকে, সাবান জল টল দিয়ে ধুতে হবে। তারপরে ওই না করতে করতে কাজ শুরুই করে দিলাম। তখন দেখলাম যে হাতটা মানে শুয়ে গেছে জলে, আর ঠান্ডা সেরকম লাগছে না। চাদরটাকেও খুলবো এবার। তো 1 কাপ চা খাবো। 1 কাপ চা আগে খাই, সকালে চাটা খাওয়া হয়নি। ওই যে বললাম, শুধু খালি ঘুরে বেড়াচ্ছি, একবার করে লেপের তলায় ঢুকছি, আবার উঠছি, পায়চারি করছি, এই করে বেড়াচ্ছি। ডাক্তার সাহেব তো ব্যায়াম ট্যায়াম সেরে ওই গোপালকে তুলবে গেছে। তো আমি আগে চা খাই, তারপর বাকি কাজ করব। এমনি বিছানা তোলা, ঘর পরিষ্কার করা সেসব তো হয়েই গেছে। তো চলুন, হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন আমার। এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। আমাদের লেপ কম্বল সব বেরিয়ে গেছে, দেখছেন। সে কমফোর্টটা বের করেছিলাম, ওটাই গায়ে দিচ্ছিলাম, সেটা কাল রাত্রেবেলায় তুলে রেখে এই সবগুলো বের করেছি। মোটা কম্বল না হলে ঠান্ডা মানে, বলুন তো। এই যে না, তিনখানা বালাপোষ আছে, জানেন। 3টে কোথায়, 4টে। তো ওই যে সেই তুলো দিয়ে আর পুরোনো কাপড় দিয়ে বানায় না, তো সে আমাদের পাড়াতে তখন খুব আসতো, জানেন। তখন ওইগুলোকে বানিয়েছিলাম 2টো। তারপরে যিশু হওয়ার পরে মা যিশুর জন্য একটা বানিয়ে দিয়েছিল বালাপোষ। তারপরে আবার আমি একটা বড় বালাপোষ বানিয়েছিলাম, কিন্তু সেসবগুলো না আর লাগে না, এখন আর লাগে না। এখন এই কম্বলগুলো হলেই হয়ে যায়। তখন কেন কি জানি প্রচণ্ড ঠান্ডা ছিল, তখন আমরা ওইগুলো গায়ে দিয়ে শুতাম। তারপরে আমার বিয়েতে যে লেপটা দিয়েছিল বাবা, সেটাও রয়েছে, সেটাও পড়ে আছে। হ্যাঁ, তো সেগুলো সব ওই বক্সের মধ্যে ঢুকানো আছে। মাঝে মাঝে ভাবি কাউকে দিয়ে দেবো, তাই ডাক্তার সাহেব বলেন কেন দিতে হবে, কেন আছে, থাক না, ঠিক কোনো না কোনো কাজে লেগে যাবে। ও পড়ে আছে এক কোনায়, থাক। সেগুলো প্রচুর ভারী ভারী, জানেন তো। আর সেগুলো অত ভারী লেপ এখন আর লাগে না, এখন আমাদের এই কম্বলেই হয়ে যায়। তো সেইগুলো সব ওই বক্সের মধ্যে মানে ঠেসে ঢোকানো রয়েছে। কি করব, আমাদের পাশের পাড়ায় আজ একটা বিয়ে আছে, জানেন। বিয়েটা আজকে, কিন্তু গত 2 দিন ধরে সানাই বাজছিল খুব। আর আজকে সকালে ঘুম থেকে উঠে থেকে দেখছি ব্যান্ড বাজছে, ব্যান্ড পার্টি। আমার খুব ভালো লাগে, জানেন তো, এরকম বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এরকম ব্যান্ড পার্টি বাজছে, আমার খুব ভালো লাগে। আমার বিয়েতেও ব্যান্ড পার্টি বেজেছিল, জানেন তো। তবে কি, লোকাল ব্যান্ড পার্টি, কলকাতার নয়। লোকাল ব্যান্ড পার্টিগুলোর কী বলুন তো ব্যাপারটা, ওরা হচ্ছে ওই যে বিভিন্ন সিনেমার গানের সঙ্গে গানের ইয়েতে বাজায় আর কি, বাজনা বাজায়। এই যে যেমন এদের বাজছে সেই কি 100% লাভ, অমুক তমুক, এইসব গানগুলোকে ওই ব্যান্ডে বাজাচ্ছে। হ্যাঁ, লোকাল ব্যান্ড পার্টি হলে ওই রকমই হয়। তা আমার বিয়েতেও ওরকম বাবা ব্যান্ড পার্টি এনেছিল, জানেন। বিয়ের দিন সকাল থেকে ব্যান্ড বেজেছিল। আমার মেজো জেঠু
ব্যবস্থা করে দিয়েছিল। ওদের পাড়ায় ছিল মানে ওই ব্যান্ড পার্টি আর কি ছিল, তারা ব্যান্ড বাজিয়ে বেড়াতো বিভিন্ন অনুষ্ঠানে এতে, তো সেই তাকে ঠিক করে এনেছিল। খুব আনন্দ হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। একদম সকালে ঘুম থেকে উঠের থেকে ব্যান্ড বেজেছিল একদম বিয়ে শেষ হওয়া অবধি। তো আমার বিয়েতে না আমার দুটো শখ ছিল জানেন তো। এক হচ্ছে হাতে মেহেন্দি পরবো, একদম এই হাত এই পর্যন্ত মেহেন্দি পরে কি ভাল লাগে না দেখতে। একটা মেহেন্দি পরবো আর একটু আমার বিয়েতে ওরকম বাজনা বাজবে, এই দুটো শখ আমার জীবনে ছিল জানেন তো। বাবা সেটা জানতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেহেন্দিটা জোগাড় করতে পারেনি। তখন তো এত সব বিউটি পার্লার অমুক তমুক ছিল না, তো আমাকেও বিউটি পার্লার থেকেই এসে সাজিয়েছিল, বিউটি পার্লার থেকেই আমাকে এসে সাজিয়েছিল, কিন্তু ওরা মেহেন্দিটা পরাতে পারেনি। এবার বিয়ের বাড়ির কোণে বউ সে কি আর এরকম জাতা করে মেহেন্দি হাতে পড়তে পারে, সেই জন্য মেহেন্দিটা আর পরা হয়ে ওঠেনি, একদমই হয়ে ওঠেনি। আমার খুব শখ ছিল হাত ভর্তি করে মেহেন্দি পরবো জানেন। আর ওই ব্যান্ড পার্টিটার ব্যবস্থা বাবা করেছিল। সেই এর বাজনাটা শুনে মনে পড়ছে সকাল থেকে, এই যে আমাদের যদুপতির পুকুরে মনে হয় চান করাতে এসছে মেয়েকে নিয়ে, হ্যাঁ, তো কান ফাটিয়ে দিচ্ছে বাজনার আওয়াজে। তাই আমি আর যিশু আলোচনা করছিলাম সকালবেলায়, আমি বলি আমার বাজনা খুব ভালো লাগে, তোর বিয়ে হলে যদি আমি বেঁচে থাকি, তোর বিয়েতেও তোর বাবাকে বলবো এরকম ব্যান্ডের ব্যবস্থা করতে, এরকম বাজনা বাজবে। তা হাসছে খুব। এবার দেখিয়ে দিই কি রান্না করলাম। এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আর এই হচ্ছে মুগের ডাল, আজকে মুগের ডাল করেছি। হ্যাঁ, আর এই যে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করলাম। উপোস কাপড় শেষ হওয়ার পর না দেখবেন একটু ঝাল, মানে এরকম সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে ডিম সেদ্ধ, আর এই যে ব্রকলির তরকারি। ব্যাস এই হচ্ছে রান্না। যিশু এসে গেছে, খেতে চাইছে, ওকে খেতে দিয়ে দিই। দিয়ে আমি মাথা একটুখানি কালার করেছি, সেটা ধুতে যাব। এখন বাজে হচ্ছে সন্ধে 7:30। এই মাত্র সন্ধ্যা দেখিয়ে উঠলাম, ঠাকুরকে শয়ন দিয়ে প্রদীপটা নিভে গেলে পর্দাটা টানিয়ে দেবো, টেনে দেবো। তা আজকে একটুখানি বাইরে বেরিয়েছিলাম জানেন, বেরোতে বাধ্য হয়েছিলাম। প্রথমত তো ডাক্তার সাহেব যখন খেতে এলেন তখন প্রায় 5টা বাজে। তারপরে আমি একটুখানি পার্লারে গেছিলাম। হ্যাঁ, পার্লারে গেছিলাম, সেখান থেকে আবার একজনের বাড়ি গেছিলাম, একটু দরকার ছিল। তো সেখান থেকে ফিরে এসে দেখি যিশু এসে গেছে, অপেক্ষা করছে। আমি বলি চল তাহলে, তোর ফ্রুটস শেষ হয়ে গেছে, চল নিয়ে আসি। আরও টুকটাক কাজ ছিল দূরের, সেগুলোতে টোটো করে যেতে হতো। বলে হ্যাঁ চলো আমি যাই, একটু ভালো লাগছে না মা, অনেক দিন বেরোয়নি, চলো। বলে ও আর আমি মিলে আবার গেছিলাম। তারপরে আবার বলল ধোসা খাবে, তো সেখান থেকে আবার আমরা সেই গৌরাঙ্গ সুইটসে গিয়ে ধোসা নিয়ে এলাম। নিয়ে এসে তারপরে এই কণা দেখি এসে গেছে, আবার কণা কি রান্না হবে না হবে সব জোগাড় যন্ত্র করে টোরে দিয়ে ঘর ঠর ঝাঁটিয়ে, সন্ধ্যার ঝাঁটটা তো দিতে হবে না, ঝাঁটিয়ে দিয়ে টিয়ে এই সন্ধ্যা দেখিয়ে উঠলাম। তো এইবারে একটুখানি কণা তো এসে গেছে, তো যাই হোক, তাহলে ওর কাজটা হয়ে যাক, তারপরে একটুখানি চাটা খাবো। আর বাইরে যে আজকে গেছিলাম না, সত্যিই ঠান্ডা বটে, কালকের মতন অতটা যেন নেই, তবে ঠান্ডার কামড় বেশ ভালোই আছে। আমি তো একদম নাকে মুখে একদম এরকম করে চাদর জড়িয়ে নিয়ে যাচ্ছি। যিশু এবার কায়দা মেরে ওকে বললাম, সে হাতে যে গ্লাভসগুলো পরে, কি বলে ওগুলোকে, গাড়ি চালানোর সময়, নামটা ভুলে গেলাম, ওই বাইক চালানোর সময় হাতে পড়ে না, সেইগুলো পড়েনি। আমার হাত ঘামে বলে খুলে রেখে দিয়ে গেছে। গিয়ে রাস্তায় বলে মা ঠান্ডায় না হাতটা ফাটিয়ে দিচ্ছে, গাড়ি চালাতে পারছি না, এত ঠান্ডা। ওই জন্য আর বেশি অপেক্ষা করিনি, আমি বাড়ি চ, এরপর রাত বাড়লে আরও ঠান্ডা বাড়বে। আর ডাক্তার সাহেব তো এর মধ্যে আবার রিহার্সালে গেলেন, তাদের আবার 5টা থেকে রিহার্সাল। এসে খেয়ে আবার সব গাছে জল দিল জানেন, দিয়ে তারপর সে রিহার্সালে গেল। তো যাই হোক, চলুন একটুখানি বসি, সিরিয়ালগুলো দেখি, ঘরটরগুলো গুছাই। কণার রান্না হয়ে গেলে তারপরে চা খাবো। একটু রান্না করে দিয়ে চলে গেল। তো আজকে আমাদের হচ্ছে পরোটা আর তড়কা। এবার ডাক্তার সাহেব তড়কা খাবে না জানেন, রোজ খেতে বসেই না ঝামেলা করবে। আগের দিন আমাকে তড়কা ছিল, আগের দিন আমাকে বলেছে আমার জন্য তড়কা করবে না। এবার কণা আর কত করবে, সে তো করলো, পরোটা অতগুলো, তড়কা সব বানিয়ে দিয়ে গেল। তা আমি এই যে চা করতে এসেছিলাম,
তাই চিন্তা করে দেখলাম যে আবার খেতে বসবে, বসে ঝামেলা করবে, তার থেকে এই যে ওর জন্য একটু আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম। এই যে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা, হ্যাঁ, তেল নুন হলুদ সব দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে সেদ্ধ হোক, তারপরে একটু নেড়ে ছেড়ে মাখা মাখা মতন করে দেবো, ও ভালো খায়। ও এইটা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নেবে। কী করবো বলুন, খেতে পারবে না, তার সঙ্গে ওর লেগে লাভটা কি, খাওয়া নষ্ট হবে তার, তাই না? তো এই যে এটা বসিয়ে দিই, দিয়ে এবার আমার আর যিশুর জন্য একটু চা বানাবো। অনেক দিন বাদে দই বড়া খেলাম, জানেন তো। ধোসা খাইনি, ও মশলা ছাড়া ধোসা, প্লেন ধোসা না খেতে ভালো লাগে না, সে পাঁপড়ের মতন কড়কড় করে। আমি বলি তুই খা, আমি একটুখানি দই বড়া খাবো। এবার দই বড়া খাওয়া মানে কি, শুধু ওই বড়াটা তুলে খাওয়া, ওর সঙ্গে যে গ্রেভিটা দেয় সেটা তো আর খেতে পারবো না। তা আমি দই বড়া খেতে না খুব ভালোবাসি, জানেন তো, ভীষণ ভালোবাসি। যখন বাবা বেঁচে ছিল তখন মেদিনীপুর যেতাম, তো আমি এখান থেকে যাচ্ছি শুনেই মা দই বড়া বানিয়ে রাখতো। সে এক্ষুনি যিশুর সঙ্গে আলোচনা হচ্ছিল, বিশাল বড় একটা ট্রের মধ্যে করে মানে অনেক দই বড়া বানিয়ে রেডি করে টেবিলে রেখে দিত, ডাইনিং টেবিলে। আমি যেতেই বলতো এই দেখ তোর জন্য দই বড়া করেছি, খা। তখন তো সুগার ছিল না, তো প্রাণ ভরে দই বড়া খেতাম। আর বাইরে বেরোলে পরেও ডাক্তার সাহেব যখনই বেরোতাম ওর সাথে, কোথাও গেছি টেছি হয়তো, দই বড়া খাবে বলে আমাকে দই বড়া খাওয়াতো, জানেন তো। তো এখনও খাই, কিন্তু সে আগের মতন করে তো আর খেতে পারি না, এখন খাওয়ার স্টাইলটা আলাদা হয়ে গেছে। তা সে আজকে অনেক দিন বাদে একটুখানি দই বড়া খেলাম, খুব ভালো লাগলো। আর ডাক্তার সাহেব তো এই একটু আগেই এসে দেখা করে গেল, তাদের তো আজকে সেই হলে রিহার্সাল হচ্ছে। এই পরশু দিন নাটক আছে, তো ফাইনাল রিহার্সাল শুরু হয়েছে, তো সেই হলে তাদের নাটক হচ্ছে। তার এখন তার যে চরিত্রটা আর কি, সেটার এখনও দেরি আছে, সেই জন্যে সে বাড়িতে এসে একটু দেখা করে গেল, তার বউ বাচ্চা সব ঠিক আছে কিনা। আমি তখন চা করছিলাম, কী গো কী করছো বলে একটুখানি দেখা করে টোরে আবার গেল। আমি তোমার নাটক হয়নি? বলে না, আমার এখনও দেরি আছে, আমার এখনও শুরুই হয়নি, বসেছিলাম চুপচাপ, তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি, তোমাদের একটু দেখে আসি কি করছো তোমরা, বলে এক্ষুনি এসেছিল। আমি এখন এই যে তরকারিটা বসিয়েছি, এটা হয়ে যাক, হয়ে গেলে ওর খাবারটা রেডি করে রেখে আমি খেয়ে নেবো। এই যে দেখুন ডাক্তার সাহেবের আলুর তরকারি রেডি, আর এখানে আমাদের তরকা, আর আজকে সবার জন্যে পরোটা করিয়েছি। আমি ভাবলাম শীতকাল তো, সেও একটু খাক, কিছু হবে না, ওই জন্য আজকে সবার জন্যে পরোটা করিয়েছি। ব্যাস, তাহলে আর কি, আজকের মতন শেষ করছি। আবার আমাদের দেখা হবে, আপনারা ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।